যেমন আরও কবিতা লিখেছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানিতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি। এরকম অনেক কবিতা আবৃত্তি করেছেন এই রবীন্দ্রনাথ কাছারি বাড়িতে বসে। তিনি এখানে শেষ এসেছিলেন 1937 সালে। এখান থেকে তিনি ভারতে চলে যান, তারপর ওনার আর এখানে আসা হয়নি। কিন্তু ওনার স্মৃতি এবং ওনার কাছারি বাড়ি এবং ওনার যে স্থাপিত হাই স্কুল, এগুলি সব কিন্তু এখানে রয়ে গেছে আমাদের মাঝে, যা আমরা আজ বড় হয়ে যে ছোটোবেলায় পড়তাম, এখন আমরা সেটি পরিদর্শন করতে পারতেছি। এবং আদমদিঘি টু আবাদপুকুর যাবার রাস্তায় দুপাশে বেশ ফসলি জমি। রাস্তার দুই ধারে দিয়ে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে হাজারো হাজারো আম গাছ। আম গাছগুলি রাস্তার উপরে সুন্দরভাবে ছায়াতল। এবার আম গাছে আম নেই বললেই চলে। দাও হাই হাই বলে দাও আমার চ্যানেল। মস্কিপুর বাজার পেরিয়ে রাস্তার দুপাশে এ যেন তাল গাছের সমাহার। যদি ক্যামেরা দেখানো হয়, এই দেখুন সোজা কিন্তু এই কাছারি বাড়িটা একবারে সোজা, এখান থেকে সোজা। সুখের বিষয়, আমি এমন এক হতভাগা যে আপনাদের মাঝে ভিতরে শুধু বাইরের বারান্দা সহ ভিডিও দেখাতে পারবো। মূল ভবনের সামনেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অপক্ষ মূর্তি। কৃষি উন্নতির জন্য তিনি প্রতিশর মাঠে কলের নাঙ্গল চালিয়েছিলেন। গড়ে তুলেছেন কৃষি, তাঁত, মৃৎশিল্প ও সমবায় সংগঠন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি কালীগ্রাম পরগনার সদর কাচারি ছিল। এই প্রতিশ্বরে রবীন্দ্রনাথের পিতাসম্রাহ দ্বারকানাথ ঠাকুর 1830 সালে এই জমিদারি ক্রয় করেন। রবীন্দ্রনাথ ক্রয় জমিদারি দেখাশোনার জন্য 1891 সালে জানুয়ারিতে প্রথম প্রতিশহরে আসেন। 1921 সালে জমিদারি ভাগ হলে প্রতিশর রবীন্দ্রনাথের ভাগেই পড়েন। কিন্তু সাংসারিক নানা কারণে একদা প্রতিশহরের সঙ্গে তার নিয়মিত সম্পর্ক ছেদ পড়ে। কবি নোবেল পুরস্কারের ভূষিত হলে প্রতিশহরের প্রজারা তাকে মানপত্র দিয়ে অভিনন্দন জানায়। 1913 প্রজাতের অনুরোধে পূর্ণাঙ্গ উপলক্ষে তিনি 1937 সালে শেষবারের মতো প্রতিশহর পরিদর্শন করেন। বন্ধুরা, আপনাদের যদি দেখানো হয় যে এটা কিন্তু মাটির ঘর, সেই 1937 সালে প্রতিষ্ঠিত। এই টালিগুলি কিন্তু ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ আসা এখানে, সেই আমলের এখানকার এই টালিগুলি। পরে এখান থেকে কিছু টালি নষ্ট হয়েছে, পরে সংস্কার কাজের জন্য আবার যশোর থেকে কিছু নিয়ে আসে এখানকার ম্যানেজিং কমিটিরা এখানে আবার নতুন করে এখানে এই যে ছাউনিটা সংস্কার কাজ করছে। ওই পাশে যদি দেখানো হয়, ওখানে কিন্তু পুরাতন ভবন এখনো আছে। এখান থেকে ও পাশে পুরাতন ভবন দেখানো যদি যায় আপনাদের, আমি একটু যাচ্ছি, আপনারা দেখুন। এই সেই পুরাতন বট গাছ এখনো অক্ষত রয়েছেন, পুরাতন বট গাছটি। এর পাশেই আপনি পুরাতন এই যে দেখেন মাটির আরেকটি ভবন। এখানে কিন্তু ছাউনি দেওয়া আছে আপনার টিনের, কিন্তু টিনের ছিল না, এটা পরবর্তীতে নাকি টিনের ছাউনি করছে। এটা মাটি, সে আমলকার মনে করেন যে মাটি দিয়ে তৈরি এই স্কুলটি।
এদিকে যদি দেখানো হয় যে পুরাতন ভবন, এখানে কিন্তু নষ্ট হয়ে গেছে। এটি পরবর্তীতে করেছিল বিল্ডিং, অথচ এটি নষ্ট হয়েছে, কিন্তু মাটির এটি কিন্তু নষ্ট হয় নাই। এখানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্বপ্ন দেখার জায়গাটি, যে তাল গাছের, হ্যাঁ, এক পা দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে, আকাশে কালো মেঘ ফুরিয়ে যায়, একেবারে উড়ে যায় সেই স্বপ্নের জায়গাটি। এখানে কিন্তু সেই স্থাপিত স্বপ্নের জায়গা। এখানে যে দর্শনার্থীরা দূর বহুদূর থেকে এসে এখানে পরিদর্শন করতে পারে, সেটাই সুন্দরভাবে এখানে খোদাই করা পাথরে ফুটা ওঠানো হয়েছে, যেন দর্শনার্থীরা ভালোভাবে উপলব্ধি করে এবং সেই জায়গাটি দেখতে পারে। এ পাশেও কিন্তু সেই গাছের কিছু নমুনা হিসাবে রেখে দেওয়া আছে, এবং এখানে যে টাইলস দিয়ে বাধাই করা আছে, এবং গাছ কিন্তু এখানে তাল গাছ লাগে আছে। বাংলাদেশে তাল গাছ কিন্তু আজ বিলুপ্তির পথে। আগে আমরা ছোট থাকতে যেরকম তাল গাছ দেখতাম, সেই তাল গাছ কিন্তু এখন আর দেখা যায় না। এই তাল গাছটি কত উপকারে আসতো, আজ কিন্তু সেই তাল গাছটি বিলুপ্তির পথে, প্রায় শেষের দিকে চলে আসতেছে ধ্বংস হয়ে। আমরা আসুন, আমরা সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। বন্ধুরা, এখন আমরা প্রতিশ্বর রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্কে প্রবেশ করব। জনপ্রতি 20 টাকা টিকিট নেওয়া হয়। দেখুন বন্ধুরা, ভিতরে প্রবেশ করি। ভাই, আমাকে একটা টিকিট দেন। টিকিট, এই হলো টিকিট, এটা প্রবেশ পথ। ভিতরে প্রবেশ করে খুব ফুলের গাছ সাজানো গোছানো রয়েছে প্রবেশ পথে। পার্কের ভিতর ছোট বাচ্চাদের বেশ কয়েকটি অ্যাক্টিভিটি রয়েছে, সাজানো গোজানো। এছাড়া রয়েছে ঝর্ণাধারা। জায়গা অনুসারে পার্কটি ছোট কিন্তু সাজানো গোছানো। বেশ সময় কাটিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম রবীন্দ্র জন্মজয়ন্তী প্রাঙ্গণে। একশো 63তম রবীন্দ্র জন্মবার্ষিকী আজ 25শে বৈশাখ। এই উপলক্ষে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠান হয়। অগ্নি দুর্ঘটনা এড়াতে ভাইয়েরা
সবসময় প্রস্তুত, এখানে আগে থেকেই প্রস্তুত রয়েছে, যাতে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটার আগেই এনারা সেবা করতে পারে, এখানকার নিরাপত্তা দিতে পারে। ভাই এটা এটা আত্রাই থানা থেকে, আচ্ছা আত্রাই থানা থেকে এসেছে ভাইরা, ফায়ার সার্ভিস। বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। পতিশর এখন একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। দেশ বিদেশ বহু রবীন্দ্র ভক্ত প্রতি বছর রবীন্দ্র স্পর্শধন্য এই পতিশরের পরিদর্শনে আসেন। রবীন্দ্রনাথের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে প্রতি বছর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর জাতীয় পর্যায়ে রবীন্দ্রনাথ বার্ষিকী অনুষ্ঠানমালায় অংশ হিসেবে প্রতি শহরে রবীন্দ্রনাথ জন্ম উৎসব পালিত হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল এমনকি বিদেশ থেকেও রবীন্দ্রনাথ ভক্ত এবং রবীন্দ্র গবেষকগণ এসব অনুষ্ঠানে যোগদান করেন। এখানে এক বড় ভাই কিন্তু রবীন্দ্রসঙ্গীত দোতারা বাজিয়ে গাইতেছেন। আমার থাকিলে গো শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার থাকিলে গো আমি তোমারে সহজে পেরেছি, তোমারে সহজে পেরেছি বুঝিতে। এবারে ফেরাবে না ধরে, এবারে ডাকিবে কাছে, এবারে ফেরাবে না ধরে। যাই হোক, ভাইটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একজন ভক্ত। তিনি কিন্তু এখানে এসে সে সুর না ধরে আর পারল না। আপনাদের মাঝে একটু বিনোদন দেওয়ার জন্য একটু ভিডিওটি নিলাম। তবে ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করতেছি, দেখি সে গানটি ছাড়ুক, তারপর একটু কথা বলার চেষ্টা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই আছি বলছে। তো আমি এখানে আসলাম যে আপনি এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত একজন, আপনি সুন্দর একটি গান উপহার দিলেন। এটি কিন্তু আমার চ্যানেলে তুলে ধরছি এবং দর্শক বন্ধুরা কিন্তু দেখবে। একটু আমার চ্যানেল সম্পর্কে একটু কিছু বলেন। যে আচ্ছা, ধন্যবাদ আলমগীর ভাইকে এই অনুষ্ঠানে যে ভিডিও করছেন, হ্যাঁ, আর তার চ্যানেলকে অনেক ধন্যবাদ। আজকে রবীন্দ্রনাথের এই কুঠির বাড়িতে যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা সরকার থেকেই হচ্ছে। এখানে আসলে বিভিন্নভাবে আছে। এই যে রবীন্দ্রনাথকে অনেকে পছন্দ করে, তার গান পছন্দ করে, কেউ হয়তো বা লেখা পছন্দ করে, বিভিন্নভাবে পছন্দের উদ্দেশ্যে আসে এই আর কি। আর এটা আমাদের জন্যও গর্ব যে নওগাঁত আমরা এই প্রতি শহরের মতো একটা ঐতিহ্যবাহী জায়গা আমাদের আছে, এটাই আমাদের গর্ব। ধন্যবাদ আলমগীর ভাইকে, ধন্যবাদ আত্রাই লোকজনকে। একটু এই নাগর নদীর উপরে ব্রিজটি কিন্তু ছিল না এক সময়। এখানে এই পার্শ্বে আর ওই পার্শ্বের মানে নদীর দুই পার্শ্বের মানুষজন চলাচল খুবই কষ্ট ছিল। এই ব্রিজটা আসলে পরবর্তীতে হয়েছে। আমার জানা মতে এই ব্রিজটির বয়স 2015 সালে ব্রিজটি নির্মিত হয়েছে। কিন্তু তার আগে কিন্তু এই যে এখানে যে মেলাটা বসে, এখানে কিন্তু 3 দিন ব্যাপী মেলা বসে। এই মেলাতে যাব, তখন কিন্তু বাঁশের সাঁকো দিয়ে চলাফেরা করতো যখন নদীতে পানি ছিল। আর এই সময় বৈশাখ মাসে শুকনো নদী। মেলার প্রবেশ মুখে শুনতে পেলাম সেই হারানো মধুর সুরের বাঁশি বাজিয়ে উঠল বাঁশির ডাক। সেই সুরে হারিয়ে গেলাম কিছু সময়ের জন্য ব্যবধানে।
এইরকম বৈশাখী মেলায় বাঁশিওয়ালা বাঁশির সুরের তাল মিলিয়ে বিক্রয় করে থাকেন বাঁশি। মেলায় গিয়ে দেখতে পেলাম বেশ রসমালাই, জিলাপি, পাঁপড় ইত্যাদি। আরও একটু এগিয়ে দেখতে পেলাম কসমেটিক সামগ্রী ও ছোট বাচ্চাদের খেলনা সামগ্রী। মেলাতে এসে দেখতে পেলাম মেলার প্রধান আকর্ষণ নৌকাদোলা। নাগরদোলাও বেশ মানিয়েছে নাগর নদীর তীরে নাগরদোলা।